আমি তোয়ালাটা বেডে রেখেই আম্মুকে যেই কল দিতে যাব, তখনই হঠাৎ কে যেন এসে আমায় পেছন থেকে জড়িয়ে ধরে। তার উষ্ণ আলিঙ্গন পেয়ে ভয়ে ফোনটা আমার হাত থেকে পড়ে যায়। এই বাড়িতে যেহেতু উনি আর আমি থাকি, তাই আমার আর বুঝতে বেশি সময় লাগে না যে এটা কে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, স্যার কি করছেন? প্লিজ ছাড়ুন আমায়। কিন্তু উনি শুনলেন না। উনি আমার চুলে মুখ গুজে দিলেন। আমি ওনাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। উনি আমার ঘাড়ে একটা কিস করেই ওনার তোয়ালাটা নিয়েই ওয়াশরুমে চলে গেল, যেন কিছুই জানেন না উনি। উফ, আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। আমি বিছানায় বসে একটু জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। তারপর আম্মুকে কল করলাম। আম্মুকে কল করতেই আমায় এক গাদা প্রশ্ন ছুড়ে দিল। কি হয়েছে আমার, কেমন আছি, কাল থেকে একবারও কল কেন করলাম না, শ্বশুরবাড়ি যেতেই মা বাবাকে ভুলে গেলাম, কতবার কল করেছে তবুও কেন রিসিভ করিনি, এটা সেটা প্রশ্ন। আমি আম্মুকে কোনো মতে বোঝালাম যে ফোনটা এখানে কোথায় যেন রেখে দিয়েছি আর খুঁজে পাচ্ছিলাম না, এখন পেলাম তাই কল করলাম। আম্মুকে একটু পটালাম, রাগ করছে যে। এখন মায়ের রাগ না ভাঙালে হয়। মায়ের সাথে কথা বলে মনটা হালকা হয়ে গেল অনেকটাই। সারা রাতের সেই কষ্টের কথা ভুলেই গেলাম। দুপুরে লাঞ্চ চুপচাপ করে নিলাম, তা না হলে আবার উনি যদি আমার উপরে রাগ করে উঠে চলে যান, তবে আমার আর খাওয়া হবে না। এমনিতেই শরীরের ক্লান্তিতে আর থাকতে পারছি না না খেয়ে। আমার আগে ওনার খাওয়া হয়ে গেল। ভালো করে খেয়াল করলাম, আমি যতক্ষণ ধরে খেলাম ততক্ষণই উনি এখানে বসেছিলেন, আমার খাওয়া দেখছিলেন। ওনার খাওয়া শেষ হলেও আমি ওনার এমন কাজে কিছুটা ইতস্তত বোধ করলাম, তাই তাড়াতাড়ি উপরে চলে গেলাম। রাতে আম্মুর সাথে কথা শেষ হতেই জানি না কোথায় থেকে উনি এসে লাইটটা অফ করে দিলেন। আমার খুব ভয় হতে লাগলো। তবে কি আজকেও উনি আমার সাথে জোর করবেন? ভাবতে দেরি, কিন্তু করতে দেরি না। উনি আমায় একটা হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপরে উঠলেন। উফ, কত ভারী উনি! আমি পারছি না ওনার ওজন নিতে, কিন্তু উনি কিছু শুনলে তো। আজকেও উনি সারা রাত আমার সাথে জোর করলেন। খুব কষ্ট হচ্ছে। উনি আমায় ছেড়ে দিয়ে নিজের জায়গায় যেতেই আমি আজকেও নিজের শরীরে একটা কম্বল পেঁচিয়ে দ্রুত ওয়াশরুমে যেতে লাগলেই উনি আমার হাত ধরে বললেন, আজকে শুধু ওয়াশরুম লক করে কান্না করে দেখো আমি কি করি। যদি তা না চাও তবে ভালোই ভালোই শাওয়ার নিয়ে তাড়াতাড়ি বের হবা, তা না হলে আমি আবার জোর করব, মাইন্ড ইট। বলেই আমার হাত ছেড়ে দিলেন। উনি হয়তো আমার কান্নায় ভেজা ছলছল চোখ দেখতে পেলেন, কিন্তু না, উনি সত্যিই পাষাণ। আমি আমার এক সেট কাপড় নিয়ে আজকে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম। অনেক সময় লাগছে দেখে উনি এসে দরজায় নক করে বললেন, ঈশিতা, ঈশিতা। ইচ্ছে ছিল না উত্তর দেওয়ার, তবু বললাম, জি বলুন। কিছু না। তবে নক করলেন কেন? জেগে আছো কিনা তাই। বলেই উনি চলে গেলেন। আমি শাওয়ার নিয়ে বাইরে আসলাম, দেখলাম উনি বিছানায় নেই। আমারই ভালো, খুব খারাপ লাগছে। আমি এত কষ্টের পরে নরম বিছানা পেয়েই নিজেকে ঢেকে নিয়ে শুয়ে পড়লাম। উঠে দেখছি ভোরের আফসা আলো ফুটে উঠেছে। এই যা আমার নামাজ। কালকে ওনার জন্য ফজরের নামাজ পড়তে পারিনি, আর আজকেও। ধ্যাত, ভালো লাগে না এসব। আজকে উনি অফিস গেলেন, তবে আমায় নিয়ে গেলেন না। যাওয়ার আগে বললেন, তোমায় আর অফিস যাওয়া লাগবে না। আমিও আর কিছু বললাম না, কারণ আমিও একটু ব্রেক চাই। আর ভালো লাগছে না ওনার এই টর্চার। বাড়িতে তো উনি আসেনি, আবার অফিসেও উনি। আমি একটু শান্তি চাই। আজকে উনি নেই, তাই ঘুরে ঘুরে পুরো বাড়ি দেখতে লাগলাম। সেদিন ওনার জন্য ভালো করে দেখা হয়েছিল না। আজকে ছাদে গেলাম, অনেক বড় ছাদ। আমার ছাদ অবশ্য অনেক পছন্দ। ওনার দেওয়া সব কষ্টের মধ্যে আজকে একটু সুখ অনুভব করলাম এই ছাদে এসে। ছাদের দোলনায় মাথা দিয়ে বসে রইলাম। অনেক সময় ধরে এখানে আছি। সন্ধ্যা হওয়ার একটু আগেই রুমে গেলাম মাগরিবের নামাজের পর। আম্মুর সাথে কথা বলতে উনি এসে হাজির। উনি এসে আমার দিকে একটু তাকিয়ে ওনার কোটটা খুলে রেখেই তোয়ালাটা নিয়েই ওয়াশরুমে চলে গেলেন। আমি নিচে গেলাম খাবার গরম করতে, কারণ আম্মু বলল। তা না হলে কোনো ইচ্ছেই ছিল না ওনার জন্য খাবার গরম করার। আমার খাবার গরম করা শেষ করতেই উনি এসে হাজির। আমায় বললেন, তোমার কি দরকার ছিল খাবার গরম করার? না মানে আম্মু বলল, নেক্সট টাইম থেকে কিচেনে আসবে না। কিন্তু আপনি না থাকলে তো আমি কিচেনে আসা লাগবে খাবার করতে। উনি মাথায় হাত দিয়ে বললেন, ও শিট, তুমি কি আজকে কিচেনে এসেছো? হুম। উনি রেগে বললেন, কেন এসেছো তুমি কিচেনে? আমি বললাম, মানে দুপুরের খাবার গরম করতে। আমায় একবার ফোন করতে পারলে না? কিন্তু কেন? উনি রেগে আমার হাত অনেক শক্ত করে ধরে বললেন, আমি বলছি তাই। আর আমার কথা বোঝো না কেন তুমি? উফ স্যার,
হাতে লাগছে, প্লিজ ছাড়ুন আমায় প্লিজ। চোখে পানি চলে এসেছে ব্যথায়। কি মনে করেন নিজেকে উনি? কি মনে করেন? যখন যে ইচ্ছা তাই করবেন, যখন ইচ্ছা ব্যথা দিবেন? আমিও তো একটা মানুষ নাকি? কি পেয়েছেন উনি আমাকে? উনি এখন আমার হাত শক্ত করেই ধরে আছেন। আমি বললাম, স্যার প্লিজ আমার হাত ছাড়ুন, লাগছে। লাগতে দাও, এটা তোমার শাস্তি। আমার পারমিশন ছাড়া কেন তুমি কিচেনে আসবে? প্লিজ এবার ক্ষমা করুন, আর আসবো না। সত্যি বলছি, হাতে খুব লাগছে। উনি এবার আমার হাত ছেড়ে দিতেই আমি হাত ধরে দেখি কি লাল হয়ে গেছে হাত। উফ, দেখেই ভয় লাগছে। আম্মু কখনো আমায় কষ্ট দেয়নি। বাবা মায়ের একমাত্র মেয়ে হয়, খুব আদরেই ছিলাম। কিন্তু স্যার আমায় কি পেয়েছেন? আমাকে শুধুই কষ্ট দেন। উনি ভালো না। উনি রেগে বললেন, কি হলো, কথা ভুলে গেলে নাকি? বের হও কিচেন থেকে। আমি দ্রুত কিচেন থেকে বের হয়ে গেলাম। আর কখনো যাব না ওই কিচেনে। না খেয়ে মরে গেলেও না। আমি খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। উনি এসে আমার পাশে শুয়ে লাইট অফ করে দিলেন। ভাবছি আজকেও কি উনি আমার কাছে আসবেন? এমনিতে তো হাতের 12টা বাজিয়ে দিল, আবার জোর করবেন। প্লিজ আল্লাহ, আজকে আমাকে বাঁচিয়ে দাও। আর এসব সহ্য হচ্ছে না। অনেক রাত কেটে গেল কিন্তু আমার ঘুম আসছে না। খেয়াল করলাম উনিও জেগে আছেন, এপাশ আর ওপাশ করছেন। একটু পরে উনি বললেন, জেগে আছো? কি, ঘুমাওনি কেন? এমনি। কেন, কিছু বলবেন? আজকেও আমার বলতে দেরি, কিন্তু ওনার করতে দেরি না। আমায় চিৎ করে আমার উপরে উঠে বললেন, না করব। এ কি করছেন আপনি? আমায় ছাড়ুন। কেন জানো না এখন কি করব আমি? কিন্তু আপনি তো, আমি ভেবেছিলাম অন্য কিছু করবেন না। তাহলে ঘুমাওনি কেন? এটা তোমার শাস্তি। প্লিজ কিছু করবেন না আজকে রাতটা অন্তত। কেন? তুমি জেগে থাকলে কোনো প্রবলেম নেই, আর আমি কিছু করলেই প্রবলেম? আর আজকে তো করতে চেয়েছিলাম না, তুমি তো জেগে থাকলা। প্লিজ, খুব কষ্ট হয়। কিন্তু উনি শুনলেন না। আজকেও আমার সাথে সব করলেন। ভেবেছিলাম আজকে হয়তো উনি ভালো হয়ে গেছেন, আর কিছু করবেন না আমার সাথে, অন্তত একটা রাত শান্তিতে থাকবো। কিন্তু না, উনি আজকেও করলেন। একে তো তখন ওভাবে হাত শক্ত করে চেপে ধরে হাতের 12টা বাজিয়ে দিয়েছিল, আবার এখন এটা আমার হাত। উনি তো এভাবে আমার সাথে জোর করতে করতে আমার হাতের খাল খারাপ করিয়ে দিবেন। খুব কষ্ট হয় যখন উনি আমার সাথে জোর করেন। আমি অনেক চেষ্টা করছি ছাড়ানোর, কিন্তু যে হাত লাগিয়েছেন, কিন্তু যে হাতে লাগিয়েছেন ওখানেও অনেক চাপ দিয়ে ধরে আছেন। আজকে আরও কষ্ট হলো এই হাতের জন্য। এভাবে বিয়ের 2 মাস কেটে গেল, আর আমার জীবনের সব সুখ চলে গেল। উনি এভাবে প্রতিটা রাতেই আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমার এমনি কোনো প্রবলেম নেই ওনার কাছে আসতে। উনি আমার স্বামী, ওনার অধিকার আছে। কিন্তু উনি স্বামীর মতো ভালোবেসে আমার কাছে আসেন না, আমায় জোর করেন, যেন আমায় রেপ করেন প্রতিটি রাতে। খুব কষ্ট হয় যখন উনি আমার সাথে এমন করেন। এই 61টা দিন শুধু আমার জীবনের একটা সময় না, যেন একটা কাল হয়ে এসেছে। আজকে ছাদে দাঁড়িয়ে আছি, নিজের অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। জানি না কখন উনি এসে বললেন, আজকে হঠাৎ ছাদে? আমি তাড়াতাড়ি চোখ মুছে তার দিকে তাকিয়ে বললাম, আজকে আপনি এই সময়ে? এমনি। কেন? বললেন না যে? কি, আজকে হঠাৎ ছাদে কেন? এমনি। আর শুধু আজকেই না, আমি প্রতিদিন এই সময় ছাদে আসি। ও, বলেই নিচে চলে গেলেন, হয়তো রুমে ফ্রেশ হতে। খেয়াল করলাম উনি এখনও কোট পরে আছেন। বুঝলাম উনি কেবলই অফিস থেকে আসলেন। আজকে রাতে আজব কাজ হলো। উনি আমার কাছে আসলেন না, না একদমই আমায় স্পর্শ করলেন না। অন্য পাশে ঘুরে ঘুমিয়ে পড়লেন। যখন ঘুম ভাঙলো তখন নিজেকে ওনার বুকে আবিষ্কার করলাম। আজকে ওনাকে দেখে নিজের মনের মধ্যে ওনার প্রতি একটা ভালো লাগা কাজ করলো। কারণ আজকে উনি আমায় কোনো প্রকার জোর করেননি, বরং ভালোবেসে আমায় আলতো করে জড়িয়ে ধরেছেন। আমি ওনার চেহারার দিকে তাকিয়ে আছি। কি অসম্ভব দেখতে সুন্দর উনি। ঘুমন্ত অবস্থায় কি নিষ্পাপ লাগছে ওনাকে দেখতে। কিন্তু এই নিষ্পাপ মানুষটা টানা 2টা মাস আমার উপরে টর্চার করেছেন, খুব আমায় কষ্ট দিয়েছেন। আমি ওনাকে ক্ষমা করব না। প্রতিটা রাতকে আমার জন্য নরকের শাস্তির মতো তৈরি করেছেন। আমি ওনার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ উনি চোখ খুলতেই ওনার সাথে আমার চোখাচোখি হলো। বিয়ের প্রথম আমাদের চোখাচোখি হলো। কখনো ওনার দিকে চোখ তুলে তাকাইনি। রাগে দুঃখে যেটাই বলি, ইচ্ছাই হয়নি। উনি কি করছেন তাই আমাকে দ্রুত ছেড়ে দিয়েই দ্রুত তাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওনার হিস্ট্রি আমি কিছুই বুঝছি না। এসব কি, ওনার চোখ দেখে কিছুই বুঝতে পারলাম না। উনি কি রেগে আছেন, নাকি খুশি, নাকি অন্য কিছু? উনি ওয়াশরুম থেকে বের হয়ে এসে বললেন, রেডি হও। আমি বললাম, কেন? আমি বলছি তাই।
আমি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু ওনার চেহারা দেখে সাহস হলো না। এমনিতেই কাল রাতে কিছু করেননি, এখন যদি খেপে গিয়ে আবার করে, তাই আমিও বাধ্য হয়ে আমার এক সেট কাপড় নিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। বের হয়ে দেখি উনি রুমে নেই। বুঝলাম রান্না করছেন। আমার একটা বিষয় এখনও মাথায় আসে না, উনি কেন আমায় রান্নাঘরে ঢুকতে দেন না। না, এই 2 মাসে একদিনও আর ভয়ে আমি রান্নাঘরে পা রাখিনি। সেদিন যেই জোরে আমার হাত ধরেছিল, টানা 1 মাস হাতের ওই জায়গায় লাল হয়েছিল। উনি দুপুরে আমার জন্য খাবার অর্ডার করে দেন, আর ব্রেকফাস্ট আর ডিনার উনি করেন। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। আমরা একসাথে ব্রেকফাস্ট শেষ করেই আমাকে গাড়িতে বসতে বলে উনি জানি না কোথায় গেলেন। আমি বসে আছি পেছনে। এই প্রথম উনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন। এই 2 মাস আমাকে আম্মুর ওখানেও যেতে দেয়নি, তবে আমি না বলেই 2 বার দেখা করে এসেছি আম্মুর সাথে। যাই হোক, উনি গাড়ির পেছনে কি রেখে ওনার পাশের দরজা খুলতেই আমাকে দেখে রেগে যায়। বললেন, আমাকে কি তোমার ড্রাইভার লাগে? না মানে? এবার উনি বললেন, তোমার এই না মানে আর হ্যাঁ মানে এসব কিছু আমি শুনতে চাই না, সামনে আসো। আমি মনে মনে বললাম, এত রাগ করার কি আছে। আমি সামনে গিয়ে বসতেই উনি আমার পাশে বসে আমার দিকে তাকালেন। তোমাকে কি সব কথা এক এক করে বলে দেওয়া লাগবে? আমি ভালো করে নিজেকে পর্যবেক্ষণ করে বুঝলাম মাথার সিট বেল্ট বাঁধার কথা বলছে। আমি সিট বেল্ট বাঁধতেই উনি আমার খুব কাছে চলে আসলেন। আমি বললাম, এ কি করছেন আপনি? কিন্তু উনি শুনলে তো উনি আমার খুব কাছে চলে আসেন। আমি তো ভয়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে নেই। আমি তো ভেবেই নিয়েছি উনি এখন আমার ঠোঁটে কিস করবেন। তবে উনি তা না করে আমার খুব কাছে এসে বলেন, ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম, নেক্সট টাইম থেকে আর কিছু মনে করিয়ে দেব না। তখন কি করব তা ভালো করেই বুঝতে পারবে, বলে আমার থেকে সরে গিয়ে সিট বেল্টটা বেঁধে গাড়ি স্টার্ট দেয়। আমি জানালার বাইরে তাকিয়ে আছি। একটা জিনিস খেয়াল করলাম, আজকে ওনার একটা জিনিস ম্যাচিং মনে হলো, মানে ওনার কোট। আজকে উনি হালকা আকাশি কালারের একটা শার্ট পরেছেন, কিন্তু কোনো ব্লেজার বা কোট পরেননি। কারণটা কি? আমি বাইরের দিকে তাকিয়ে আছি। হঠাৎ গাড়িটা থামে। আমার খেয়াল হলো জায়গাটা চেনা চেনা লাগছে। আমি ভালো করে তাকাতেই দেখি এটা তো আমার বাসা। মানে উনি আমাকে এখানে নিয়ে আসলেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি যেন স্বপ্ন দেখছি এমনটা লাগছে। আমাকে গাড়িতে বসে থাকতে দেখে উনি বললেন, কি হলো, নামো। মানে আপনি আমাকে আমার বাড়িতে নিয়ে এসেছেন? এখন থেকে ওটা তোমার বাড়ি আর এটা তোমার আব্বুর বাড়ি, কথাটা যেন মনে থাকে। আমি আর কিছু না বলেই গাড়ি থেকে নেমে বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালাম। একটু পরে আম্মু এসে দরজা খুলল। আমায় দেখে খুব খুশি। আমি আম্মুকে জড়িয়ে ধরলাম। আমি ভেতরে যেতে আম্মু বলে, জামাই কই? আমি বললাম, কেন? আমি এসেছি এটাই তুমি খুশি না যে ওনাকে এখন লাগবে? বলেই নিজের রুমে চলে গেলাম। টানা 2 মাস ভালো করে রুমটাকে দেখতেও পাইনি। যে 2 বার লুকিয়ে এসেছি তাই মনে একটা খোঁজ কাজ করত, উনি বাসায় এসে আমাকে না পেলে কি হবে। কিন্তু আজকে তো উনি নিজেই আমাকে এখানে নিয়ে আসলেন। কিন্তু আজকে ওনার সূর্য কোন দিকে উঠেছে? আজকে নিজে থেকে আমাকে এখানে নিয়ে আসলো, কারণটা কি? একটু পরে রুমে এসে বললেন, বাহ চমৎকার, বাড়িতে নিয়ে আসতে না আসতেই আমাকে ভুলে গেলে। আমি বললাম, কেন? তো আমাকে একা রেখে চলে আসলে কেন? আমি বললাম, আপনার কি পা নেই যে আপনাকে কোলে করে নিয়ে আসতে হবে? উনি রেগে আমার দিকে 2 পা এগোতে এলেই ওনার হয়তো খেয়াল হলো এটা ওনার বাড়ি না, তাই আর আমার কাছে আসলেন না। বললেন, তোমাকে তো বাসায় গিয়ে আমি দেখছি। আমি জানি উনি বাসায় গিয়ে আমার সাথে কি করবেন। ওনার তো সেই একই কাজ, আমার সাথে জোর করা। কিন্তু আমি আর এসবে ভয় করি না, কারণ উনি এই 2টা মাস আমাকে যা কষ্ট দিয়েছেন, আমার তো এখন মনে হয় আমারও মন নেই। একটা পাথরের সাথে থাকতে থাকতে কবে যে নিজেও পাথরের মতো অনুভূতিহীন হয়ে গেছি জানি না। যাই হোক, আমি ওই রুমে গিয়ে যা দেখলাম তাতে তো খুব অবাক। দেখলাম স্যার আম্মু আর আব্বুর সাথে হেসে হেসে গল্প করছে। এই প্রথম ওনাকে হাসতে দেখলাম। আমি তো এই 2 মাসে ভেবেই নিয়েছিলাম উনি একটা পাথর, ওনার কোনো মন নেই। কিন্তু আজকে ওনাকে দেখতে একদম অন্যরকম লাগছে। তবে কি ওনারও মন আছে? উনি এতদিন আমার সাথে যা যা করেছেন, তবে সেগুলো কি? একজন নির্দয় মানুষ ছাড়া কেউ পারবে না তার স্ত্রীর সাথে এমন করতে। আমায় ভাবতে দেখে আম্মু বলল, কি হলো, তুই এখানে কি করছিস? ভেতরে আয়। আমি ভেতরে যেতে আম্মু আমাকে স্যারের পাশে বসিয়ে দিল। আমি ওনার দিকে তাকালাম আর উনিও আমার দিকেই। আমরা যতই ঘনিষ্ঠ হই না কেন, আমরা কখনো পাশাপাশি বসিনি, আজকেই প্রথম। শুধু রাত ছাড়া উনি কখনোই আমার সাথে তেমন জোর করেননি। করবেন কিভাবে? ওই সময় তো উনি অফিসে থাকতেন।
আর আমার উপরে রেগে গেলে বা আমি কোনো ভুল করলে জোর করে আমার ঠোঁটে কিস করতেন শাস্তিস্বরূপ। যাই হোক, উনি নাকি আজকে রান্না করবেন। এটা আবার কি কথা? বাড়ির জামাই নাকি শ্বশুর বাড়ি এসে রান্না করবে, এটা কি বিশ্বাস করা যায়? যাই হোক, বিশ্বাস না করলেও এখন করতে হচ্ছে, কারণ উনি এখন রান্না করছেন আর আমি ওনার হেল্পার, মানে পেঁয়াজ মরিচ আমাকে কেটে দিতে হচ্ছে। বাসায় অবশ্য উনি নিজে এসব ছুরি দিয়ে করেন, তবে আমরা ছুরি ব্যবহার করি না। আর আমাদের বাসায় যে ছুরি আছে এটা দিয়ে শুধু ফল কোনো মতে কাটা যায়, পেঁয়াজ মরিচ তো অসম্ভব। যাই হোক, আমাকেই ওনাকে বটি দিয়ে সব তরকারি কেটে দিতে হলো, গোস্ত, পেঁয়াজ, মরিচ সব। আমি সব করে আম্মুর কাছে চলে আসলে আম্মু আমায় বলে, এই তুই এখানে কি করছিস? জামাই একা একা রান্না করছে। তো কি করব? তো কি করব মানে, ওকে গিয়ে হেল্প কর। আমার সেদিনের কথা মনে পড়ে, এত জোরে হাত ধরেছিল কি আমি এখনও ভুলতেই পারছি না, আর পারবো না ভবিষ্যতে। তারপর থেকে আর কখনোই ওই রান্নাঘরে আমি পা রাখিনি। মানে মাঝে মাঝে যেতাম ফ্রিজের ফল, মিষ্টি বা পানি খেতে, তাছাড়া অন্য কারণে না। তাই আম্মুকে বললাম, আম্মু বাসায় সব উনি রান্না করেন, তাই ওনাকে আমার হেল্প করার কোনো দরকার নেই। আম্মু বলল, ওটা যাই হোক, ওটা ওর বাড়ি, ও যা খুশি করুক, কিন্তু এটা আমাদের বাড়ি, তাই এখন গিয়ে তুই ওকে হেল্প কর। যদি হাতটা পুড়ে যায়? আমি হেসে বলি, কি যে বলো না আম্মু, ওনারা আগুনে হাত পড়বে, উনি তো নিজেই। আম্মু আমায় বলতে না দিয়ে বলে, তুই কি এখন যাবি? আমি ভয়ে চলে আসি, কথাটা শেষ হতেও দিল না। আমি বলছিলাম যে উনি তো নিজেই একটা আগুন আর পাথর, ওনাকে কি আগুনে গ্রাস করতে পারে? উনি তো রোজ রাতে আমাকে ওনার আগুনে গ্রাস করে শেষ করে দিলেন। আমায় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উনি বললেন, তোমার কি মন খারাপ? আমি বললাম, না, ভেবেছিলাম তোমায় হয়তো এখানে নিয়ে আসলে মন খারাপ আর থাকবে না, কিন্তু তোমার তো দেখছি এখানেও মন খারাপ। আমি মনে মনে ভাবলাম, উনি বুঝলেন কিভাবে যে আমার সত্যি মন খারাপ? আমি খেয়াল করলাম উনি তরকারিতে এখনও মশলা দেননি, পেঁয়াজ পুড়ে যাচ্ছে। এবার আমি বললাম, আপনার রান্না। উনি তাড়াতাড়ি মশলা খুঁজতে লাগলেন আর আমি তাড়াতাড়ি পানি ঢেলে দিলাম অল্প করে, তা না হলে যে সব পেঁয়াজ পুড়ে যেত। কিন্তু এই পানি দেওয়াতে আর তখনই উনি মশলাও দেন, ফলে আমার হাত ওনার দিকে আর ওনার হাত আমার দিকে এসে প্যাঁচ লেগে গেল। ফলে দুজনেরই চোখাচোখি হলো। আমি তাড়াতাড়ি দূরে সরে আসলাম আর উনি ওনার রান্নায় মনোযোগ দিলেন। রান্না শেষে সবাই খাওয়া শেষ করে আম্মু আমাদের রেস্ট করতে বলে নিজেদের রুমে গেলেন, কারণ উনি রান্না করেছেন, এখন ওনার রেস্টের প্রয়োজন। আম্মু অনেকবার মানা করলো, কিন্তু উনি না, রান্না করেই ছাড়লেন। যাই হোক, আসার সময় উনি আম্মুর জন্য শাড়ি আর আব্বুর জন্য পাঞ্জাবি আর ফল মিষ্টি নিয়ে এসেছেন। কিন্তু এসব কখন করলেন? আমি তো কিছুই দেখলাম না। তাহলে আসার সময় পেছনের ডিক্কিতে তাহলে এসবই রেখেছিলেন? দেখলাম উনি বিছানায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন, তাই আমি আর ওনার পাশে গিয়ে শুলাম না। পাশেই আমার পড়ার টেবিল আছে, তাই একটা বই নিয়ে এখানে পড়তে বসলাম। অনেক সময় গল্পের বই পড়তে পড়তে জানি না কখন ঘুমিয়ে পড়েছি, উঠে দেখছি বিকেল। কি দুঃখ, এতদিন পরে বাড়ি আসলাম, তবু আব্বু আম্মুর সাথে গল্প করে সময় পার না করে আমি ঘুমিয়ে পড়েছি, এটা কোনো কথা? উঠে বাইরে যেতেই হঠাৎ খেয়াল হলো উনিও ঘুমাচ্ছেন। আমি ওনার দিকে একবার তাকালাম, কখনো ওনাকে এভাবে অত দেখিনি। অনেক সুন্দর লাগছে ওনাকে এভাবে ঘুমন্ত অবস্থায়, পুরো বাচ্চা বাচ্চা লাগছে, কি কিউট লাগছে ওনাকে। এই নিয়ে দুইবার ওনাকে এভাবে দেখলাম। হঠাৎ খেয়াল হলো এই মানুষটাই এতদিন আমায় এত অত্যাচার করেছে। আমি আম্মুর কাছে চলে গেলাম, আমি গল্প করতে লাগলাম তাদের সাথে। একটু পরে উনিও উঠে এসে বললেন, বাহ, সবাই গল্প করছে আর এদিকে যে ছেলেটা নাই, তো কারো খোঁজ নেই, আমাকে ভুলে গেলে সবাই। অভিমানের সুরে কথাটা উনি বললেন। আম্মু বললেন, তা কি করে হয়? ছেলেকে সবাই ভুলে যাক, মা কি কখনো তার ছেলেকে ভুলতে পারে? উনি আম্মুর পাশে এসে বসে বললেন, ঠিক বলছো মা, আমি জানি সবাই ছেলেকে ভুলে গেলেও মা কখনো ছেলেকে ভুলে যায় না। আমি তো অবাক ওনার কথায়, এসব কি বলছেন উনি? উনি এত ভালো হলেন কবে থেকে? এইভাবে পটাতেও জানেন উনি? আমি তো জানতাম না। আমায় এভাবে তাকাতে দেখে উনি কিছু বলতে গিয়েও বললেন না। আমরা সবাই গল্প করে রাতের ডিনার করেই চলে আসলাম। আমি গিয়ে আগে শাওয়ার নিলাম। রাতে সেভাবে শাওয়ার নেই না, তবে আজকে ভালো লাগছে না সত্যি। আম্মু আব্বুকে দেখেও না, এই মনটা যেন খুব অস্থির, একটা কষ্ট রোজ রোজ পেতে পেতে। আমি এর থেকে মুক্তি চাই। আমি শাওয়ার নিয়ে বাইরে আসতেই উনি বললেন, আজকে হঠাৎ শাওয়ার নিলে যে? আমি বললাম, এমনি ভালো লাগছিল না তাই, বলেই বারান্দায় চলে আসলাম। উনি তো এই টাইমে অফিস থেকে এসে রোজ শাওয়ার নেন।
আজকেও ঠিক তাই করলেন। আমি ভাবছি কাল হয়তো কোনো কারণে ওনার মুড অফ ছিল অথবা উনি টায়ার্ড ছিলেন, তাই আমার কাছে আসেননি বা আমায় জোর করেননি। কিন্তু কয়দিন মনে হয় আজকে উনি আমার কাছে আসবেন, আমায় জোর করবেন। মনটা খুব খারাপ হতে লাগলো। উনি হঠাৎ আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, আজ চাঁদের থেকেও একটা জিনিসকে খুব সুন্দর লাগছে কি জানো? আমি বুঝতে পারছিলাম না যে উনি কখন এসে এখানে দাঁড়িয়েছেন, তাই কিছুটা চমকে উঠেই তার দিকে তাকিয়ে বললাম, না, এতদিন এই জিনিসটাকে আমি খেয়াল করিনি, আজকে দেখলাম সত্যি চাঁদের থেকেও সেটা অসম্ভব সুন্দর। কি সেটা? উনি কথাটাকে ইগনোর করলেন বুঝলাম। উনি বললেন, গান শুনবে? আমি আর কিছু বললাম না। তবু হয়তো উনি বুঝতে পেরেছেন যে আমি ওনার গান শুনতে চাই, তাই একটু পরে বললেন। আমি ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। সত্যি উনি অনেক সুন্দর গান করেন। হঠাৎ বৃষ্টি চলে আসে, আমার মন কিছুটা ভালো হয়ে যায়। আমি বললাম, আমি কি একটু ছাদে যেতে পারি? উনি বললেন, এই সময়ে? প্লিজ। উনি ওকে বলতেই আমি দৌড়ে ছাদে গিয়ে ভিজতে লাগি। উনিও আমার পেছন পেছন এসে বললেন, তুমি না এখনই শাওয়ার নিলা, তাহলে কি এখন আবার ভেজা ঠিক হলো? তাতে কি হয়েছে? আসলে মন যেটুকু খারাপ ছিল বা মনে যেটুকু কষ্ট ছিল, আমি তা দূর করতে চাই এই বৃষ্টির পানিতে ভিজে। আমি বৃষ্টি উপভোগ করছি। হঠাৎ আমি পেছনে ফিরতে দেখি উনি কখন আমার খুব কাছে চলে এসেছেন, তা আমি বুঝলাম না। আমি বললাম, আপনি? উনি কিছুই বললেন না। ওনার চোখের দিকে তাকিয়ে আমার খুব অন্যরকম ফিল হলো। আমি কিছুটা ভয় পেয়ে পেছনে যেতেই উনি আমায় একটা হ্যাঁচকা টান দিয়ে ওনার কোলে তুলে নিলেন। আমি বললাম, এ কি করছেন আপনি? নিজের মুখ বন্ধ রাখো। আমি কিছু বলতাম কিন্তু ভয় আর বলতে পারলাম না। আজকে ওনার চোখের দৃষ্টি খুব অন্যরকম লাগছে, যেন উনি কোনো ঘরের মধ্যে আছেন। উনি আমায় নামিয়ে দিতে আমি চলে যেতে লাগলে আবার আমার হাত ধরে নেয়। আমি বুঝতে পারছি না উনি এসব কী করছেন। উনি ধীরে ধীরে আমার কাছে এসে আমায় পেছন থেকে জড়িয়ে ধরে আমার চুলে ওনার মুখ গুজে দেন। হঠাৎ একটা বাস পড়তেই আমি ভয়ে পালাতে লাগলেই আমি নিচে গড়িয়ে পড়ে যাই আর উনি আমার উপরে। আমি আহ করে উঠি, আর এদিকে উনি আমার উপরে পড়েছেন, তো পড়েছেন এমনভাবে পড়েছেন ওনার ঠোঁট গিয়ে পড়েছে আমার কাঁধে। উনি অনেকবার আমার কাছে এসেছেন, কিন্তু এমন অনুভূতি কখনো আমার হয়নি। আমি ভয়ে চোখ বন্ধ করে নেই। বুঝলাম উনি উঠেছেন, তাই চোখ খুলতে দেখি উনি আমার দিকে তাকিয়ে আছেন। উনি যেহেতু আগে থেকেই আমার দিকে তাকিয়েছিলেন, আর তাই আমিও চোখ খুলতে চোখাচোখি হয়। আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নেই। জানি না কেন আজ খুব লজ্জা লাগছে। উনি তাড়াতাড়ি উঠে সিঁড়ির দিকে চলে গেলেন, আবার থেমে বললেন, তাড়াতাড়ি রুমে এসে চেঞ্জ করে নাও। অবশ্য আমার দিকে তাকালেন না। কেন আমি এটা বুঝলাম না। আমিও কথা মতো একটু পরেই নিচের রুমে গেলাম। দেখছি ততক্ষণে উনি একটা শুকনো কাপড় পরে আছেন। আমি তাড়াতাড়ি আমার এক সেট কাপড় নিয়েই ওয়াশরুমে চলে গেলাম। বাইরে আসতেই দেখি উনি আমার বিপরীত পাশে ঘুরে একেবারে লাইট অফ করেই শুয়ে আছেন। আমি চুল ভালো করে মুছেই শুয়ে পড়লাম ওনার বিপরীত দিকে ঘুরে। ভাবলাম আজ হয়তো উনি আমার সাথে জোর করবেন, কিন্তু না, আজকেও উনি আমার সাথে কিছু করলেন না, এমনকি স্পর্শও না। আমি ঘুমিয়ে পড়লাম। আজকে ভোরে ঘুম ভাঙলে নিজেকে ওনার বুকে আবিষ্কার করি। আমি তাড়াতাড়ি ওনাকে ছেড়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়েই নামাজ পড়ে নিলাম। উনি খুব অলস, কখনো ওনাকে ফজরের নামাজ আমি পড়তে দেখিনি। তবে ওনার এই বাড়িতে অবশ্যই একটা নামাজ রুম আছে, ওখানে আমি নামাজ পড়ি। আমার এই নামাজ পড়ে অসময়ে খুব ঘুম পায়, তাই কোরআন পড়ে ঘুমিয়ে পড়ি। ওনার জন্য এই রোজ রোজ ভোরে শাওয়ার নিতে নিতে আমি খুব ক্লান্ত। পিরিয়ডের সময় অবশ্যই একটু শান্তিতে থাকতাম। আমার জোর করে ঠোঁটে কিস করলেও এর বেশি কিছু করতেন না উনি। তবে পেটের এই অসহ্যকর ব্যথার জন্য ওনার এই কিস করাটা আমার কাছে খুব বেশি হয়ে যেত। যাই হোক, আজকে আমার ঘুমানোর আর ইচ্ছে নেই এই অসময়ে, তাই ছাদে চলে আসলাম। একটু পরে উনি এসে বললেন, আজকে ছাদে আসলে যে? আমি তো অবাক। উনি এই সময়ে? আপনি হাঁটতে যাবে এই সময়ে? আমার জানা মতে সবাই তো মর্নিং ওয়াক করতেই পছন্দ করে, তবে তোমার কি পছন্দ এটা আমি জানি না। যদি তোমার পছন্দ অপছন্দ আমায় বলে দাও, তবে আমার বুঝতে সুবিধা হবে যে কখন কোনটা বলা লাগবে আর কখন কোনটা করা লাগবে। আমি মনে মনে ভাবলাম, বাহ বাহ, উনি দিন দিন এত ভালো হলেন কিভাবে? উনিও কি কখনো এত মিষ্টি করে কথা বলতে পারেন? চলো। কোথায়? কোথায় যাব এটা আমি জানি না, তবে তুমি নিশ্চিন্তে থাকো, তোমায় কোথাও আমি বেছে দেব না। আমি তো ওনার এসব কথায় খুব অবাক। উনি আজকে এভাবে এত হেসে হেসে কথা কেন বলছেন? কারণ কি? আর গত 2 দিন কাছেও আসলেন না। এসব কিছুই মাথায় আসছে না। আমায় চুপ থাকতে দেখে উনি বললেন,
তো যাওয়া যাক। আমার খুব ভয় লাগছে, তবুও ভয়ে ভয়ে ওনার সাথে যেতে রাজি হলাম। উনি আর আমি পাশাপাশি হাঁটছি। এখানে যে একটা গার্ডেন আছে এটা আমি জীবনেও জানতাম না, আজকেই প্রথম আসলাম। হঠাৎ আমার হাতে কারো স্পর্শ অনুভব করলাম। হাতের দিকে খেয়াল করতেই দেখলাম উনি আমার হাত খুব আলতো করে ধরে আছেন। কিন্তু আমার যেন এসব খুব অবিশ্বাস্য লাগছে। উনি এত ভালো হলেন কিভাবে? কখনো এভাবে আমার হাত উনি ধরেননি। যতবার আমার হাত ধরেছেন ততবার জোর করেছেন, আর আমি ওনার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছি। তাই হাতে খুব ব্যথা লাগতো, কিন্তু আজ জানি না, খুব ভালো লাগলো। আমরা আবার বাসায় চলে আসলাম। তবে এখন পুরোটা রাস্তায় উনি আমার হাত খুব কেয়ারফুলি ধরেছিলেন। বাসায় আসতেই আমার হাত ছেড়ে রুমে চলে যান তিনি। আমি ধীরে ধীরে রুমে গিয়ে দেখি উনি রুমে নেই। বুঝলাম শাওয়ার নিচ্ছেন। আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, ওনার হঠাৎ কি এমন হলো? এত ভালো ব্যবহার, আর জোর করছেন না, এত শান্তশিষ্ট। কিন্তু ওনার এই ভদ্রতাই আমার খুব বিরক্ত লাগছে, ভয় লাগছে একটা অজানা। জানি না ওনার এত ভালো ব্যবহারের উদ্দেশ্য কি। উনি শাওয়ার নিয়ে এসে আমাকে বললেন, রেডি হও। কেন? তোমার কি কোনো কথা ছাড়া কাজ করা হয় না? না মানে আমি তো শুধু জানতেই চেয়েছিলাম। এখন এত না জানলেও চলবে, রেডি হয়ে নিচে আসো। আমি শাওয়ার নিতে চলে গেলাম আর মনে মনে বললাম, ভালো আর উনি ইম্পসিবল। উনি কখনোই ভালো হতে পারেন না, আর পারবেনও না। হয়তো ওনার কোনো বিজনেস ডিলারের সাথে ঝামেলা হয়েছে, তাই এখন মুড অফ আছে, আর সেজন্যই হয়তো আমার সাথে জোর করছেন না। আমি রেডি হয়ে নিচে গেলাম। উনি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে বুঝলাম না। আমি তো শুধু একটা লং জামায় পরেছি, সাথে হিজাব। বাসা বসে হিজাব করি না, কোথাও গেলে করি, যেমন কাল। যাই হোক, আমি ওনার দিকে আর না তাকিয়ে ব্রেকফাস্টের টেবিলে বসে পড়লাম। উনি আমার কাছে এসে আমাকে খাবার সার্ভ করতেই ওনার একটা কল আসে। উনি হুহা করেই কল রেখে দেন। আমি চুপচাপ খাওয়া শেষ করতেই আমি বলেন, গাড়ি থেকে বসো। উনি এখন ড্রাইভ করছেন, আর আমি ভাবছি এই সময় তো উনি অফিসে যান, তাহলে আজকে আবার আমার কোথায় নিয়ে যাচ্ছেন? আর ওনাকে তো দেখে মনে হচ্ছে অফিসে যাচ্ছেন। সেভাবেই রেডি হয়েছেন, মানে শার্ট আর ব্লেজার আর কোটটা পেছনে রাখা। আমার ধারণাই ঠিক, উনি আমায় নিয়ে অফিসে এসেছেন। কিন্তু কেন? উনি বললেন, নামো। কিন্তু আপনি না বলেছিলেন আমায় আর অফিসে যাওয়া লাগবে না? তাহলে? আমি তো আর এখানে তোমায় কাজ করতে নিয়ে আসিনি। আমি এখানে থাকবো, তাই আজকে তুমিও এখানে থাকবা। ইচ্ছে হলে ইতির সাথে গল্প করবা, অফিসের কোনো কাজ না, মাইন্ড ইট। বলে উনি আবার আমায় বিরক্তির স্বরে বললেন, এবার কি তুমি নামবা? আমি নেমে যেতেই উনি গাড়ি পার্ক করে চলে যান। আমি অফিসে চলে আসি। অনেক দিন পরে আসলাম সত্যি। ইতিকে খুব মিস করছিলাম। তার সাথে বিয়ের পরে আর দেখাই হয়নি, আর সেভাবে কথাও। ওই মাঝে মাঝে কল করলে আমি হাই হ্যালো কেমন আছিস বলে রেখে দেই। যাই হোক, আজকে সামনাসামনি, তাই অনেক গল্প করব ভাবলাম। ভেতরে গিয়ে ইতিকে দেখে আগে জড়িয়ে ধরলাম। সে তো অনেক অবাক। সে বলে, তুই এখানে আবার? আমি তো ভেবেছি আর আসবিই না, তবে কারণ কি? আমি বললাম, ওহ ইতি, এসব বাদ দে তো, কেমন আছিস? ইতি বলল, ভালো। আর তুই? আমি বললাম, আমিও ভালো আছি মোটামুটি। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? এভাবে হঠাৎ চাকরি ছেড়ে দিলি? কিন্তু তুই না বলেছিলি স্যার তোর রিজাইন লেটার অ্যাকসেপ্ট করছিল না? তবে চাকরিতে আসা বাদ দিলি কিভাবে? আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখন উনি এসে বলেন, এখন এসব কথা বলার সময় না, আমার কেবিনে আসো। অবশ্য দাঁড়িয়ে বললেন না, ওনার কেবিনের দিকে যেতে যেতেই বলেন। আমি ইতিকে বললাম, আমি এখন যাই, লাঞ্চের সময় কথা বলবো, বাই। ইতি বলল, কিন্তু একটা প্রশ্ন, স্যার তোকে ওনার কেবিনে ডাকলেন কেন? আমি বললাম, একটা কেন, আজকে তোকে 1000টা কথা বলার ইচ্ছে আছে লাঞ্চের সময়। বলে চলে আসলাম ওনার কেবিনে। আমি ভাবলাম, আমায় কেন ওনার কেবিনে ডাকলো? আমায় উনি ওই সোফায় বসতে ইশারা করলেন। আমি চুপচাপ বসে থাকলাম। মনে মনে বললাম, এর থেকে তো বাড়িতেই ভালো ছিলাম।